নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালোবাসিতাকে, লেখনে তুলেছেন সালমা চৌধুরী। পর্ব ৩২-৩২-এর প্রথমাংশ। অনেক চিন্তা ভাবনা করে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিন সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ, হোক বা না, সেই একই লুকোচুরির সমাধান চাই। হ্যাঁ বলুক বা না বলুক, অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কু গাইছে। সকাল থেকে বন্যা যে কম করে হলেও 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল, এই অবস্থায় শপিং যাবে বলে আব্বু কি করবে আল্লাহ জানে। আলী আহমেদ খান আর মালিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছে, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দেবে কিনা কে জানে। আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সাথে যায়, তাহলে তো আবির ভাইয়ের সঙ্গে যা যা দরকার সেসব কিছুই কিনতেই পারবে না। বিকালের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে মেঘ। আমি কি করব বল না প্লিজ। বন্যা, তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাস, আমি শপিংয়ে যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে কি থেকে কি করব? কি করতে চাইছিস বল। মেঘ, বাসা থেকে তো বের হতে পারবো না আমি। বন্যা, তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। মেঘ, সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। বন্যা, আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। মেঘ, এখন কি করব? বন্যা, তোর ভাইকে জিজ্ঞাসা করতে পারিস। মেঘ, ভাইকে কে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞাসা করে কি আনবো, তাহলে আমি কি বলবো তখন? বর্ণা চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবো না, তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বর্ণা পুনরায় বলল, যদি বলে জান্নাত আপুকে ভালোবাসে, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে উঠেছে। ভিজে কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, যেখানে হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবিরের ভাইয়ের মনের আড়ালও হয়ে যাব। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যায় কিছু বলার আগে কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য ব্যালকনিতে পায়চারি করছে। তানভীরকে কীভাবে কি বলবে সেই শব্দগুলো গোছাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ল। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরে তাকালো, ফোন রেখে বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলছে। আবির উচ্চস্বরে হেসে উঠে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজে চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে কথা বলাটা মেঘের মাথায় ঘুরছে। এই মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল? মেঘের সব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রু কুঁচকে কপাল তুলে অবাক হয়ে তাকালো। কপাল কপাল তুলে হবে না, এখানে আলাদা কিছু হবে। মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রু কুঁচকে কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনও হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা ছেড়ে বেরিয়ে এসে শপিং করার কথা ভাবছে এবং শপিং কি করতে যাচ্ছে, এতে আবির খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দেবো। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দেবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছুটা টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে বলল। আবিরের পুরো কণ্ঠে জানালো, এই কার্ড আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য মনে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাসে ভ্রু গুটিয়ে বলল, এভাবে তাকিয়েছিস কেন? প্লিজ এভাবে তাকিয়ে থাকিস না। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবির ভাইয়ের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না,
কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনে সবাই বন্ধুকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছিল। আবিরকেও আগের থেকে সব কিছু জানিয়ে রেখেছিল। কাছের 4টে বন্ধু, তানভীর বাদেও আরও 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন কথা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করে এসেছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে এসেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলেই রাত 10টার পরে কেক কেটে ফেলেছে সবাই। বন্ধুরা হইহুল্লোড় করে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে এসেছে। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টায়। তখন আবির আর তানভীর বাসায় ঢুকছে। বাড়ির সবাই অনেক আগে ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনো কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য কোনো দিনের তেমন কোনো পার্থক্য নেই বলেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচে থেকেও তাকিয়ে দেখছে। ব্যালকনিতেও মেঘ ছিল না, দরজাতেও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন আছে, তার জন্য অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটলো। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিচে রেখে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার ওপর একটা কেক রাখা, তার আশপাশে ছোট বড় কয়েকটা গিফট বক্স। আকস্মাৎ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনি, চুলগুলো ছাড়া কয়েক মাসের মেঘের চুলগুলো লম্বা হয়ে গেছে অনেক। চোখে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছে আজ। রুম জুড়ে জল করা প্রদীপ আলোতে মেঘকে দেখে আবির বহির্ভূত হয়ে নয়নে তাকিয়ে রয়েছে। বুকের বাঁ পাশটা থাকা হৃৎপিণ্ডটা তীব্র স্পন্দন জানিয়ে দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে চলেছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। কিন্তু হৃদস্পন্দনের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃদস্পন্দন জড়ো হলো। আবির মোহমোহ দৃষ্টিতে তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণাধীন করে তুলছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রয়িং টেবিলের উপর রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধল, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে, কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটলো কিছুক্ষণ। আবির ফুলগুলো আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার ওপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানায় বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কী আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আর মনে হাজিবাজি ভাবছিল। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5 থেকে 7 মিনিট বসে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। এরপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতে আবির ওয়াশরুমের দরজা থেকে বেরোলো। কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘ পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে। হয়তো ইচ্ছে করেই পড়েছে। ভেজে চুলগুলো থেকে এখনও পানি পড়ছে, তবে মোছার চেষ্টা করছে না। মেঘের কাছে এসে দাঁড়িয়েই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন। নিজেকে বাঁচাতে সহসা দুগালে হাত চেপে ধরল। অষ্টদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাব সুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং করতে শিখিয়েছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটার জন্য লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না। এবারের এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সেই কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে যাবে। এখান থেকে পালাতে পারলেই সে বাঁচে। আবির কেক কেটে প্রথমেই মেয়েকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেয়েকেও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়ে মেঘের সে
পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল আচমকা। মেঘের আঙুলে লেগে থাকা ক্রিম দুটো আঙুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে দুপা এগিয়ে মেঘের কাছে এসে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসতেই মেঘ আতকে দুপা পিছল। আবিরের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আবিরের হাতটা শক্ত করে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে আর মেঘ 1 পা পিছোচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর জীবনে এমন করবো না, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে এসেছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরল। একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের ওপর থেকে রাখা হাতের সবটুকু ক্রিম নিজের গালে লাগিয়ে নিয়েছে। সেটুকু মেঘের দুগালে লাগিয়ে দিয়েছিল। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির আকস্মাৎ মাথা ঝাঁকাতেই কপালের চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিড়বিড় কণ্ঠে বলল, আর কত জ্বালাবি, তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে বারণ করেছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর দেহ সম্পূর্ণ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আকস্মাৎ দেখল একবার, আবির আপাত মস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকিয়ে দীর্ঘ চুমু এঁকে দিল। হাতে ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখতে লাগলো। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবাই নিয়ে নিয়েছে। সবগুলো মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে রেখেছে। আজ শুক্রবার, সেই রাতের পরে মেঘ আর আবিরের সামনে আসতে পারেনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায়নি। দুপুরের দিকে সে কি রুম থেকে বের হবে, তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছিল। মেঘকে দেখে থামলো, মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হোস, একটা প্রোগ্রামে নিয়ে যাবো তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে আসিস, আমি বাইরেই থাকবো। মেঘের কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করে সে কাজল হাতে নেয়নি। ঘন্টা 2 পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুমে সম্পূর্ণ ফাঁকা, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যেতেই চোখে পড়লো আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছে, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতে আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরিয়ে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়েছে। 1 ঘন্টা 30 মিনিট পৌঁছেছে। বাইক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পেছন পেছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ যাওয়ার পরই চোখে পড়লো স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো একটা সুন্দর স্টেজ। লাল লেহেঙ্গা পরে বসে আছে বউ বেশে একজন সুন্দর নারী। ওনার পাশে জামাই সেজে একজন সুদর্শন পুরুষও বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে ছবির দৃশ্য তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু। পর্বটা এখানে শেষ হয়ে গেল। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।